তৃণমূল জামানায় বছরের পর বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে চলত সেবাশ্রয়, বেআইনি ও বিপজ্জনক স্বাস্থ্য শিবির, যা কিনা রাজ্যে পালাবদলের পরে এখন জানা যাচ্ছে। তাহলে সেই সময় স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তারা কি সব জেনেও চোখ বন্ধ করেছিলেন? তাহলে যেটা বলার প্রথম যে কথাটা আমরা যখন সেবাশ্রয় শুরু হয়ে বলেছিলাম যে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা এর প্যারালাল মডেল কখনোই মেডিকেল ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প আপনি যে স্টেজেই নিয়ে যান না কেন তার পরিপূরক কখনোই হতে পারে না। কারণ একটা হসপিটাল গড়ে ওঠে একটা পরিপূরক সবাইকে কেন্দ্র করে। আমার মেডিসিনের একটা পেশেন্ট, তাকে আমার কার্ডিওলজির কিছু অ্যাডভাইস লাগবে, নিউরোলজির কিছু অ্যাডভাইস লাগবে, কিছু ডার্মাটোলজির অ্যাডভাইস লাগবে। তাহলে একটা কমপ্লিট হেলথ কেয়ার তার জন্য একটা হাসপাতাল। তাহলে এইটা কখনোই মেডিকেল ক্যাম্প করে বা প্যারালাল কোনো প্রতিষ্ঠান তৈরি করে করা সম্ভব নয়। তাহলে এইটা একটা অবৈজ্ঞানিক প্রসেস প্রথমত। দ্বিতীয় কথা, যে দুর্নীতির প্রশ্নগুলো আসছে এবং দেখা যাচ্ছে যে একজনের পা কেটে বাদ দিতে হয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই এই ধরনের ক্যাম্পগুলোতে যদি আমরা করি তাহলে স্বাভাবিকভাবেই এই ধরনের ক্যাম্প থেকে এই ধরনের অসঙ্গতিই বেরিয়ে আসবে। আপনি যে প্রশ্ন করেছেন স্বাস্থ্যভবনের ভূমিকা নিয়ে, এইটাকে বিশদে বলা প্রয়োজন আছে। তাহলে বিশদে বলা প্রয়োজন কেন? আমরা অভয় আন্দোলনের সময় বলেছিলাম যে প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ আমরা দাবি করছি, কারণ আমরা দেখেছি যে প্রিন্সিপাল সেক্রেটারি কী ধরনের কাজকর্ম করেছেন স্বাস্থ্য দুর্নীতি নিয়ে। মানে এই যে স্বাস্থ্য দুর্নীতির বিপুল অভিযোগ আসছে, এই সময় তো প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, এখনও সেই প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। তাহলে পরিবর্তনটা আসছে কোথায়? তাহলে সরকার কি এই প্রিন্সিপাল সেক্রেটারির কাঁধের উপরেই ভর করে এগোতে চাইছে? তাহলে প্রশাসনকে আপনি যদি স্বচ্ছতা না করতে পারেন, অ্যাকাউন্টেবিলিটির জায়গাতে না আনতে পারেন, তাহলে তো কখনোই সম্ভব নয়। যেমন ধরুন, স্বাস্থ্য দুর্নীতির মামলাতে সন্দীপ ঘোষ জেলে আছেন, সেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন আক্তার আলী সাহেব, তিনি জেলে আছেন, এবং যারা ভেন্ডার, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, সিবিআই অ্যারেস্ট করেছে, ইডিও অ্যারেস্ট করেছে। তাহলে আপনি ভেবে বলুন, একজন প্রিন্সিপাল, একজন অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা হসপিটালের ভিতরে দুর্নীতির রাজ চালিয়ে যাচ্ছেন, অথচ স্বাস্থ্য ভবনের কেউ কিছু জানতে পারছে না, কেউ কিছু বুঝতে পারছে না, এটা সম্ভব? তাহলে হসপিটাল তার নিজস্ব ক্যাপাসিটিতে কিছু জিনিস কিনতে পারে, তার টাকার অ্যামাউন্ট ফিক্সড, এই টাকার বাইরে সে কিনতে পারে না। কিন্তু তাহলে এই টাকার বাইরে তাকে কিছু ওষুধ কিনতে গেলে, কিছু ইকুইপমেন্ট কিনতে গেলে স্বাস্থ্য ভবনের মুখাপেক্ষী হতে হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা ইনভলভ নয়, এটা কীভাবে বলা সম্ভব? তাহলে স্বাস্থ্য দুর্নীতির মামলাতে সিবিআই এবং ইডি এখনও তো স্বাস্থ্য ভবনের কাউকেই খুঁজে পেলেন না, তারা আরজি করার ওই চৌহদ্দির মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার ভেন্ডাররা এখনও অবধি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন, চার্জশিট তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। তাহলে সিবিআই ইডির হাত স্বাস্থ্য ভবন অবধি পৌঁছাক। তাহলে এই হাত তো স্বাস্থ্য ভবন পৌঁছাচ্ছে না, তার আগেই কোথাও কেউ কেটে দিচ্ছে। তাহলে কীভাবে আপনারা এখনও কীভাবে বলা সম্ভব যে একটা দুর্নীতিমুক্ত আমরা প্রশাসন দেখতে পাবো? তাহলে আশা রাখবো দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা পাবো। 2208 জন বিধায়ক নিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাহলে মানুষ তাদেরকে বিপুল সমর্থন দিয়েছে, জনসমর্থনের ভিত্তিতে এসছে। তাহলে এই জনসমর্থনের মর্যাদা নিশ্চয়ই সরকার রাখবে, এই প্রত্যাশা আমরা একজন চিকিৎসক হিসেবে করতে পারি। কোভিডের সময় থেকে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। যেসব স্বাস্থ্যকর্তা কার্যত চোখে ঠুলি বেঁধে রেখেছিলেন, তারাই এখন এই সেবাশ্রয় কাণ্ডের তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটির উপর কি ভরসা রাখা যায়? না, তদন্ত কমিটির উপর ভরসা রাখা সত্যি মুশকিল, কারণ এই কর্তা ব্যক্তিরাই তো সমস্ত কিছু নীতি নির্ধারণ করে। কিন্তু আবার নতুন স্বাস্থ্যমন্ত্রী এসছেন, মানে যদি বলতে হয়, এটা স্বাস্থ্য ভবনে যখন এই সময় গিয়েছিলাম তখন একজন স্টাফ, তিনি ব্যঙ্গ করে বলছেন যে স্বাস্থ্য ভবনটা আগে যা ছিল তাই আছে, আমরা নতুন একটা স্বাস্থ্যমন্ত্রী পেয়েছি, এইটা বাদ দিয়ে যেটা ছিল সেটা সবটাই একই আছে। তাহলে স্বাস্থ্যমন্ত্রীর উপর ভরসা তিনি রাখছেন এখনও, আবার তিনি অতীতের জায়গাটাকেও দেখিয়ে দিচ্ছেন। ফলে এই কথাটার মধ্য দিয়েই পরিষ্কারভাবে স্পষ্ট যে যা স্বাস্থ্য ভবন ছিল সেই স্বাস্থ্য ভবনেই আছে, শুধু আমরা এক্সট্রা পেয়েছি একটা স্বাস্থ্যমন্ত্রী। তাহলে যদি স্বাস্থ্যমন্ত্রী সদিচ্ছা দেখান, স্বাস্থ্যমন্ত্রী একা হাতে যদি পুরোটাকে আয়ত্ত করতে পারেন, নতুন করে একটা দুর্নীতিমুক্ত প্রশাসনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে সবই সম্ভব। তাহলে সদিচ্ছা কতটা আছে, সবে 2.5 মাস হয়েছে, আরও সময় দেওয়া প্রয়োজন, আরও সময় নেওয়াও প্রয়োজন, বিপুল স্বাস্থ্য ব্যবস্থার একটা ভার। কিন্তু এখনও অবধি যেভাবে এগোচ্ছে তাতে পজিটিভ পাওয়া হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন জায়গায় যাতায়াত করা আসা,
কিন্তু কথায় এবং কাজে যদিও সময়টা খুব অল্প, কথায় কাজে এখনও আমরা মিল খুঁজে পাচ্ছি না। সেটা এই স্বাস্থ্য ভবনের যিনি মানে স্টাফ যে কথাটা বলছিলেন এই কথাটার মধ্য দিয়ে স্পষ্ট। কোভিড আমলে ফাইল লোপাটের অভিযোগ রয়েছে। পিপিই কিট, মাস্ক ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে কোটি কোটি টাকা দুর্নীতির হয়েছে বলে অভিযোগ। সেই সব ফাইল নাকি উপরতলার নির্দেশে স্বাস্থ্য ভবন থেকে ধামাচাপা দেওয়া হয়। স্বাস্থ্য ভবনের ভূমিকা, স্বাস্থ্য ভবনের ভূমিকা তো এই ক্ষেত্রে স্বাস্থ্য ভবন মানে আগের যে মানে সরকার সবকিছু ছিল প্রশ্নের ঊর্ধ্বে বলে ঊর্ধ্বে মনে করছেন? না, প্রশ্নের ঊর্ধ্বে কি করে বলা যায়, মানে আগের সরকারের সময়ও স্বাস্থ্য ভবন সেই সরকারের বদান্যতাই চলেছে। তাহলে এখন নতুন স্বাস্থ্যমন্ত্রী এসছেন, হ্যাঁ, নতুন সরকার এসেছে, সেই সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে তারা কতটা টলারেন্স দেখাতে পারেন, এই আমরা তো আশা করব জিরো টলারেন্স রাখবেন। এই জিরো টলারেন্স যদি রাখতে পারে তাহলে সত্যিকারের একটা নতুন দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখতে পাবো। কিন্তু এই টলারেন্স যদি না রেখে সেই একই জুতোতে পা গলায়, তাহলে আবার সেই যা ছিল তাই থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য ব্যবস্থাকে যখন কেন্দ্র করে এটাও সরকারের মনে রাখা উচিত যে এই স্বাস্থ্য দুর্নীতি, থ্রেড কালচার, অভয়ার ঘটনায় একটা পালাবদলের চাবিকাঠি হয়ে উঠেছিল এবং হয়েওছে কিছুটা। মানে আরজিকর আন্দোলন তো মানুষকে তৃণমূলের বিরুদ্ধে ঘৃণা করতে শিখিয়েছে এবং আরজিকর আন্দোলন একটা সাহসও জুগিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত গ্রামে, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গাতে। তাহলে স্বাভাবিকভাবেই যদি সেই জুতোতেই আবার এই সরকার পাগলায়, তাহলে এটা বোকামি হবে বলে আমি মনে করি। তাহলে মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের প্রয়োজনে স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসনের দিকে স্বাস্থ্য ভবনের বর্তমান সরকারের এগোনো উচিত বলে চিকিৎসক হিসেবে আমি মনে করি।